This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর। এবার শুরু করছি ঠোঁট কাটা স্পেশাল। রাজনীতির পিচ, আর সেই পিচে বল এখন বন 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 করে ঘুরছে। অগত্যা সেই রবি ঠাকুরই সহায়। ওই যে পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। তবে আজ হাসি হাসি মুখে ছিলেন দেব, মানে অভিনেতা ও ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী, মানে দেব। একবার দেখি সেই ছবি। দেবের সমর্থনে আজ রোড শো করলেন তৃণমূলের নাম্বার 2, প্রায় 3 কিলোমিটার রোড শো। রোড শো এর এই জমায়েত দেখলেই কি হাসি মুখে দেব? যথেষ্ট কারণ আরও রয়েছে, ছবিটা আরও একবার দেখুন। হাসির কারণ তো ঘাটাল মাস্টার প্ল্যান, আর সেই ফেব্রুয়ারি মাসেই তো বলে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী, ওই যে ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা দেবে রাজ্য। আর সেই কথা বলতে গিয়েই তো আরেক প্ল্যানের কথা বললেন দেব। কি বুঝলেন? একবার শোনাই বক্তব্য। বক্তৃতা দিয়েছিলাম পার্লামেন্টে, কে আমি হয়তো থাকি বা না থাকি, রাজনীতি করব কি করব না। দুপুরবেলা অভিষেক বাবু আমাকে মেসেজ করে কে একবার দেখা করা যায়। আমি অভিষেক বাবুর সঙ্গে প্রথমে দেখা করি। ইনফ্যাক্ট আই ওয়াজ ভেরি সারপ্রাইজ, আমি প্রচণ্ড সারপ্রাইজ ছিলাম যেইভাবে উনি আমাকে কথা দিলেন। এবং আমি জিজ্ঞেস করলাম এটা কি সত্যি, মানে ইজ ইট পসিবল? উনি বললেন কেন নয়। কি বুঝলেন? মনে নেই? তখন জল্পনা চলছিল রাজনীতির, ওই যে দেব ঘাটালে প্রার্থী হবেন কি না। আর তারপর একবার ক্রোনোলজিটা দেখতে হবে, দেখুন। আমি থাকি বা না থাকি এমপি হিসেবে, কিন্তু ঘাটালে মানুষের দুঃখটা যেন কোথাও যেন মিটে যায়, যেন ঘাটালে মানুষ যেন ভালো থাকে। ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে 10 বছর সুযোগ দেওয়ার জন্য। ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেননি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি থাকি বা না থাকি, ঘাটাল আমার মনের মধ্যে সারা জীবন থাকবে। সেদিন বলেছিলেন থাকি বা না থাকি, রবিবার সেই কথাটাই তো বললেন দেব। দুপুরবেলা অভিষেক বাবু আমাকে মেসেজ করে কে একবার দেখা করা যায়। তাহলে এই মাস্টার প্ল্যানের বৃত্ত সম্পূর্ণ হলো কি? ওদিকে আবার আরেক প্ল্যানের কথাও ফাঁস করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখুন। বিজেপি এখানে কাকে দাঁড় করিয়েছে? কাকে দাঁড় করিয়েছে? আমার দপ্তরে এসেছিল 6 মাস 8 মাস আগে, তৃণমূলে ঢোকার জন্য দরজা বন্ধ করে দিয়েছি, ঢুকতে দিনি। তারও সিসিটিভি আছে। আমি তাকেও বলবো মিথ্যে কথা বেশি বলতে নেই। 2-1টা বললে হয়তো মানুষকে তোমরা যেভাবে বোকা বানিয়েছো বোকা বানাতে পারবে, কিন্তু প্রতিনিয়ত যদি মিথ্যে কথা বলো তাহলে মানুষ কিন্তু যে ভাষায় জবাব দেওয়ার সে ভাষায় দেবে। এই ঘাটালে দেবের সঙ্গে শাসকের নাম্বার 2, ওদিকে
হিরণের সঙ্গে আবার বিরোধী দলনেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পাল্টা তিনিও বললেন, হিরণ আমার যেমন পা ধরেছিল প্রশান্ত কিশোর ভাইপো সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় পা ধরেছিল 1 ডিসেম্বর 2020। এখন যাকে কালো বলছে তখন তাকে বলেছিল হিরে। ছাড়বেন না, আমাদের সর্বনাশ হয়ে যাবে। কাকে দাঁড় করিয়েছে? আমার দপ্তরে এসছিল 6 মাস 8 মাস আগে, তৃণমূলে ঢোকার জন্য দরজা বন্ধ করে দিয়েছি, ঢুকতে দিন। ঠিক একইভাবে অজিত মাইতি খড়গপুর লোকালের পিংলার এমএলএ, তাকে দিয়ে হিরণকে ডেকেছিল। হিরণ যাওয়ার আগে আমাকে ফোন করেছে, আমি বলেছি কি বলছে শুনে এসো। ওটা তো পার্টি অফিস না, ক্যামাক স্ট্রিট অফিস। তারও সিসিটিভি আছে। আমি তাকেও বলবো মিথ্যে কথা বেশি বলতে নেই। 2-1টা বললে হয়তো মানুষকে তোমরা যেভাবে বোকা বানিয়েছো বোকা বানাতে পারবে, কিন্তু প্রতিনিয়ত যদি মিথ্যে কথা বলো তাহলে মানুষ কিন্তু যে ভাষায় জবাব দেওয়ার সে ভাষায় দেবে। ও সিসিটিভি যেদিন ফুটেজ লিক করবে সেদিনকে ওই মিটিংয়ে দেবের বিরুদ্ধে কি বলেছে হিরণকে সেটাও আমি পাবলিকলি করে দেবো। এই ভোট বাজারে পাল্টুরামের কিন্তু অভাব নেই। নীতিশ কুমার তিনি তো কবেই সদল বলে ডিগবাজি খেয়েছেন, কিন্তু সন্দেশখালীর শেখ শাহজাহান তিনি তো এখন ইডি হেফাজতে, আপনারা জানেন। তিনি ভোটেও দাঁড়াচ্ছেন না, সেই সম্ভাবনায় আগেই ইডি জল ঢেলে দিয়েছে, তাকে গ্রেফতার করে জল ঢেলেছে। সেই শাহজাহান আজ ওই যেটা শুরুতে বললাম ডিগবাজি খেলেন। কেন বলছি এই কথা? তার কারণ ঠিক একদিন আগে যার মুখে শাসকের সুরি শোনা গিয়েছিল, বিজেপির দালালরা মিথ্যা অভিযোগে তাকে ফাঁসাচ্ছে এরকম একটা, রবিবার সেই শাহজাহান কি বললেন? বললেন কোনো অভিযোগ নেই। প্রশ্ন হচ্ছে কেন? মানে এত কম সময় এত বড় কথার ডিগবাজি কেন? মানসিকভাবে তাহলে কি ভেঙে পড়ছেন? মানে তার কি মনে হচ্ছে যে দল তাঁর পাশে নেই, তাই তীব্র হতাশার এটা কি বহিঃপ্রকাশ নাকি বোধোদয়? কেন্দ্রীয় বাহিনীর হেফাজতে থেকে তাদের বিরুদ্ধেই মন্তব্য করে বিপদ বাড়তে পারে, জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই, নাকি এর কোনোটাই নয়? ইডির হেফাজতে থেকে ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ করছেন সন্দেশখালীর এই কোট আনকোট বাঘ। রাজনীতির খেলায় সেফগার্ড নিচ্ছেন কি? এতগুলো প্রশ্ন তার এই ডিগবাজি মানে বক্তব্যের ডিগবাজিতে কিন্তু সামনে চলে আসছে। সব মিথ্যে কথা কেন বলছেন? সব দালাল, সব মিথ্যে, বিজেপির দালাল সব। এটা সেদিন শুক্রবার শেখ শাহজাহান বলেছিলেন সব বিজেপির দালালরা করাচ্ছে। বিজেপির কে তাকে ভাসাচ্ছে? কে ফাঁসাচ্ছে আপনাকে? নাম বলুন। বিজেপির কার বিরুদ্ধে অভিযোগ আপনার? কার বিরুদ্ধে অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই। কার বিরুদ্ধে অভিযোগ? কে ফাঁসাচ্ছে? শুনলেন তো, মাঝে একটা মাত্র দিন সেই শাহজাহানই রবিবার বললেন আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। রাতারাতি শাহজাহানের ভুল বদল, কিন্তু কেন? এখন জেলখানে আছে বলতে হবে, ভয় পাচ্ছে। শাহজাহানের পাশে তার দিদি থাকবে না? শাহজাহানরা গ্রেপ্তার হওয়া পর্যন্ত দিদি তাদেরকে মদত করে। লেফট রাইট ইউ যা টার্ন করে নিক, বাকি জীবনটা জেলেই খাটাতে হবে। কাজের সময় কাজই, কাজ ফুরালে পাজি হয়ে যাবে। দিদির পলিটিক্যাল লাইন একটাই, ইউজ অ্যান্ড থ্রো। সন্দেশখালীর শাহজাহান কি মনে করেছেন দলের কাছে তিনি আর বাঘ নন? প্রয়োজন ফুরিয়েছে। দলের নেতৃত্ব এখন প্রকাশ্যেই প্রচার মঞ্চ থেকে বলছেন আমরা শাহজাহানকে গ্রেফতার করতে পারি। সন্দেশখালী সিঙ্গুরও নয়, নন্দীগ্রামও নয়, কিছু ঘটনা লোকালি ঘটেছে, তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের পুলিশই গ্রেপ্তার করেছে। তৃণমূলের বিরুদ্ধে কেউ না, দিদির বিরুদ্ধে না, আমাদের কিছু লিডারশিপ এখানের ওপর তাদের একটু অভাব অভিযোগ ছিল, সেটা সমাধান হয়ে গেছে। বিজেপি এসে তারা রাজনৈতিক খেলা খেলছে এবং একটা ডিভাইডেড সৃষ্টি করার চেষ্টা করছে। তখন তারা একটা অংশকে ভুল বুঝিয়ে তাদের কাছে নিয়ে গিয়ে তারা প্রার্থিত করেছেই, সাথে সাথে আমাদের একটা আন্দোলনকে বিষ বাও জলে ফেলে দিয়ে তারা চলে গেছে। এবং তাদের যেটুকু জায়গা জমির প্রবলেম ছিল আমরা সব ফিরিয়ে দিয়েছি। আমরা কোনো রকম মানুষের সাথে অবিচার করতে দিই না। আবার মানুষ আসছে, এটা তৃণমূলের জায়গা, এটা অন্য লোকের জায়গা না। ইডি হেফাজতে থেকে শাহজাহানের কি মনে হচ্ছে তিনি দলের কাছে ব্রাত্য,
নাকি আরেকটা রাস্তা খোলা রাখছেন, যে রাস্তা দলই দেখিয়েছে, বিজেপি ওয়াশিং মেশিন? বিজেপি করলে ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছে, কালো হয়ে যাচ্ছে সাদা, আর তৃণমূল করলে ওকে বলে দিচ্ছে কালো। आप मुझे बताइए, क्या संदेश खाली के अपराधियों को कड़ी से कड़ी सजा होनी चाहिए? कड़ी से कड़ी सजा होनी चाहिए? उनकी जिंदगी जेलों में जानी चाहिए? কে আর জেলে পুছতে চায়? কোন সমীকরণে যে কি শাহজাহানই ভালো বলতে পারবেন। কি বলুন? আল্লাহ আছে, কারো দরকার থাকলো, কেউ থাকলো না, তাহলে আমার আল্লাহ আছে। লকেট বলছেন তিনি আক্রান্ত, প্রচার থেকে বেরিয়ে শনিবার রাতে আক্রান্ত হয়েছেন, কিন্তু গুরুত্বই দিচ্ছে না শাসক দল। মহিলার উপরে রাত্রি 10:45টার সময় পূর্ব পরিকল্পিতভাবে, মানে 15-20 জন কোথায় ছিল কেউ বুঝতেই পারেনি। আমরা জিজ্ঞেস করলাম পরে, কেউ বুঝতেই পারেনি যে তারা কোথায় লুকিয়ে আছে। লকেট চট্টোপাধ্যায় যেন তেন প্রকারে প্রচারে থাকার চেষ্টা করছেন, সস্তা রাজনীতি করছেন, সেই তারই পরিণাম কিছুটা হতাশা, উদ্বেগ, মরিয়া প্রচারে থাকার চেষ্টা তৃণমূলে সব। শুনলেন, কুণাল বলছেন হতাশা থেকেই এসব বলছেন হুগলির বিজেপি প্রার্থী। প্রচারে তিনি নাকি ভেসে থাকতে চাইছেন, কিন্তু লকেটের হতাশা কেন? আজকে মহিলাদের উপর আক্রমণ হচ্ছে, আরো তো মানে একজন প্রতিনিধির উপর যদি এরকম হয় তাহলে বাকি মহিলাদের উপর কি করে? তৃণমূলের পায়ের তলা থেকে জমি একদম সরে আছে। এই গো ব্যাগ কালো পতাকা দেওয়া দেখানো, এটা তো তৃণমূলের স্টাইল, আর সেই স্টাইলে ওরা বিজেপির ওপর আক্রমণ করে। ওনাকে কালো পতাকা দেখিয়েছে তৃণমূল কংগ্রেস, এটা আমার মনে হয় যে সম্পূর্ণ ফেক। টিএমসি যত হামলা করবে আমাদের ভোট বাড়বে, আমার উপরে হামলা করেছে তো পার্টি বেড়েছে, তো আর টিএমসির কোনো রাস্তা নেই। গুন্ডা বদমাস কটা আছে, তারা এটাই করতে পারে। মানে যদি বুকের পাঠা হয় সামনে এসে কিছু বলুক, এইভাবে আটকে এইভাবে গালাগালি দিয়ে এখন মহিলা প্রার্থীকে হেনস্থা করে আক্রমণ করে কী লাভ হবে? এটা যত এরকম করবে তত মানুষ ভারতীয় জনতা পার্টির দিকে আসবে। শনিবার রাতের ঘটনা নিয়ে দলের লাইনেই চলে গিয়েছেন লকেট। নরেন্দ্র মোদীও প্রচারে এসে এ রাজ্যে মেয়েদের নিরাপত্তা নিয়ে কথা বলছেন সন্দেশখালী। কিন্তু বামেরা ঘটনার নিন্দা করলেও বলছেন বিজেপিতে থাকলে লকেট চট্টোপাধ্যায় ঘটনার সুবিচার পাবেন না। লকেট দেবী আক্রান্ত হয়েছে, এইটা যেমন ঠিক, লকেট দেবী বিজেপিতে থেকে ওই আক্রান্ত হওয়ার সুবিচার জিন্দগিতে পাবেন না। কেন, সে ব্যাখ্যাও সৃজন দিয়েছেন। ঘুরে ফিরে সিপিএম এর হাতে সেটিং তত্ত্ব। কিন্তু আমার এই ধরনের খবর শুনলেই দুঃখ লাগে এই ভেবে যে বিজেপির প্রার্থীরা, বিজেপির কর্মীরা, বিজেপির সমর্থকরা তৃণমূলের হাতে মার খায়, আর নরেন্দ্র মোদী অমিত শাহর সাথে মমতা ব্যানার্জি সেটিং করে বসে ফেলেন ভাইপো বাবুকে বাঁচানোর জন্য। নির্বাচনী সংস্কৃতির কথা মনে করাচ্ছে কংগ্রেস। তৃণমূলের জবাব, এসবের প্রয়োজন পড়ে না, লকেট সস্তা রাজনীতি করছেন। নির্বাচনী যে প্রোটোকল, নির্বাচনী যে নিয়মবিধি, বাংলার নির্বাচনী সংস্কৃতি মেনে চলা উচিত। সাধারণ মানুষের সমর্থন আছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে, যেখানেই রচনা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন সেখানেই দেখেছি মানুষের ঢল, কাজেই সেটা দেখেই হয়তো উনি ভয় পেয়ে যাচ্ছেন, উনি ভাবছেন যে তৃণমূল কংগ্রেস করাচ্ছেন। কেন লকেট হাঁটতে চলেছে, তাকে কেন কি জন্য তৃণমূল এসব করতে যাবে? লকেটই হয়তো কোথাও গিয়ে কোনো পাড়ায় পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে। পায়ে পা দিয়ে ঝগড়া করছেন লকেট, বুঝলেন কিছু? বেলঘরিয়ায় বিজেপি প্রার্থীর প্রচারে হাতাহাতি, নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি বিজেপি কর্মীদের। বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের প্রচারে হাতাহাতির ঘটনা ঘটল। প্রার্থীর সামনে কারা থাকবে তা নিয়েই বচসা, এবং তারপর সেই বচসা থেকে হাতাহাতি। দেখুন সেই ছবি। বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত, তার প্রচারে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি। কি কারণে হাতাহাতি জানা যাচ্ছে, প্রার্থীর ঠিক পাশে মানে সামনের সারিতে কারা কারা থাকবেন, কারা হাঁটবেন, কারা এগোবেন, সেই নিয়ে প্রথমে বচসা, তারপর তা হাতাহাতিতে পৌঁছয়। ভোটের বাংলায় এবার আক্রান্ত রক্ষকই। পুরুলিয়ায় গরু চড়ানো ঘিরে গন্ডগোল, বিবাদ থামাতে গিয়ে মার খেতে হলো খোদ মানবাজারের এএসআই। সম্প্রতি বীরভূমে মদ খেয়ে রাস্তায় গড়াগড়ি খেতে দেখা যায় রাজ্য পুলিশের এক কর্মীকে।
দেখুন সেই ছবি। ভোটের বাংলায় আক্রান্ত রক্ষক, পুরুলিয়া গরু চড়ানো ঘিরে গন্ডগোলের সূত্রপাত। দেখুন কোন পর্যায়ে যায় সেই পরিস্থিতি। বিবাদ থামাতে গিয়ে মার খেতে হলো খোদ মানবাজারের এএসআইকে। প্রসঙ্গত উল্লেখ করে রাখি, সম্প্রতি বীরভূমে মদ খেয়ে রাস্তায় গড়াগড়ি খেতে দেখা যায় রাজ্য পুলিশের এক কর্মীকে। এবার গরু চড়ানোর ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি এই আকার নিল। দেখুন সেই ছবি। অন্যদিকে হাসনাবাদে প্রচার সারলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। হাসনাবাদের কালীবাড়ি মোড় থেকে বনবিবি সেতু পর্যন্ত তিনি মিছিল করেন। পথ চলতি মানুষের সঙ্গে কথা বলেন বিজেপি প্রার্থী। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। রেখা পাত্র হাসনাবাদে প্রচার করলেন তিনি। হাসনাবাদের কালীবাড়ি মোড় থেকে বনবিবি সেতু পর্যন্ত মিছিল করেন বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সন্দেশখালীর অন্যতম প্রতিবাদী মুখ রেখা পাত্র। পথ চলতি মানুষের সঙ্গে কথা বললেন বিজেপি প্রার্থী এবং ঠিক এভাবেই প্রচার সারলেন তিনি। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এবার লোকসভা নির্বাচনের অন্যতম মুখ এই রেখা পাত্র। সন্দেশখালীর ঘটনা, সেখানে প্রতিবাদী রেখা পাত্রকে এবার বসিরহাট কেন্দ্রে প্রার্থী করে বিজেপি। সেই রেখা পাত্রের প্রচার হাসনাবাদে তিনি যখন প্রচার সারছিলেন সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি। পথ চলতি মানুষের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন, কথাও বলেন। এভাবেই হাসনাবাদে আজ প্রচার সারলেন বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। এবার ভোটে নেই শেখ শাহজাহান। সন্দেশখালীর ডন বাঘ, নানা কথায় তাকে ডাকা হচ্ছিল, নানা অভিধায় তাকে অভিহিত করা হচ্ছিল। ভোটের বাজারে ক্রমশ উত্তপ্ত হচ্ছে, আবহাওয়া গরম হচ্ছে। আর এই গরম কথার ফুলঝুড়িও প্রত্যেক দিন বাড়ছে। সভায় মিছিলে ভিড় আর ভিড় দেখা যাচ্ছে। আর এই শেখ শাহজাহান, যাকে বলা হচ্ছে সন্দেশখালীর বাঘ, বেতাজ বাদশাহ, ডন ইত্যাদি প্রভৃতি, সেই শাহজাহান তখন একাকী। মাঝে মাঝে মুখ্যমন্ত্রী আসেন আর উল্টো পাল্টা কথা বলে যান। উনি গতকাল আমার লোকসভাতে ছিলেন, আমাকে বলেছেন কুলাঙ্গার। মাননীয় মুখ্যমন্ত্রী শুনে রাখুন, আমরা কুলাঙ্গার নই, আমরা গরু পাচার করি না, আমরা কয়লা পাচার করি না। আপনার ভাইপো করে, সে বেটা কুলাঙ্গার, তাকে গালি দিন, আপনি কাজে লাগবে। আরে ভাই, আমি যমরাজ ছাড়া কারোকে ভয় পাই না। যমরাজ যদি নিয়ে আসবে সেদিন চলে যাবো। কিছুটা হিংসা বা জেলাসি তো মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। নিজের ভাইপোকে প্যারাশুট থেকে নামিয়ে লিডার বানিয়েছেন। আমরা তো দেখেছি, আমরা জানি, আমরা একেবারে A to Z আমরা জানি। ব্যারাকপুরের মাটি প্রতিবাদী মাটি। 1857 সালে এখানে মঙ্গল পাণ্ডে বিদ্রোহ করেছিলেন। আর এই তৃণমূল কংগ্রেসের পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানির বিরুদ্ধে আবার একটা আজাদির লড়াই চলছে। সে লড়াই কিন্তু এই ব্যারাকপুর থেকে শুরু হয়েছে। ভাজপা ওয়াশিং মেশিন আর ভাজপা ওয়াশিং পাউডার, তাতে তারা সব সাধু হয়ে গেল। ফলে প্রধানমন্ত্রী এজেন্সিকে কুনকি হাতির মতো ব্যবহার করে কিছু দুর্নীতিগ্রস্ত লোককে বিজেপিতে নিচ্ছেন। নাকতলার মানুষকে পার্থ চ্যাটার্জি দিয়ে চিহ্নিত করা বা পরিচিত করার তো কোনো মানে হয় না। ঠিকই শিক্ষামন্ত্রী ছিলেন, যা করেছেন তাতে করে মোটামুটি গোটা বাংলার নাক কাটা গেছে। শুধু নাকতলার নয়, গোটা বাংলার নাক কাটা গেছে। যদি তৃণমূল একটা বুথে ভোট রিগিং করে বহরমপুরের কোনো বুথ দখল করতে পারে বা মুর্শিদাবাদের কোনো বুথ দখল করতে পারে, আমি রাজনীতি করা ছেড়ে দেব। বহরমপুরের মানুষ এই ভরসাটা রাখবেন। আল্লাহ আছে, কারো দরকার থাকবে, কেউ থাকলো না, তার আমার আল্লাহ আছে। অসুস্থ বসিরহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম। অসুস্থতার জেরে বেসরকারি হাসপাতালে ভর্তি এই তৃণমূল কংগ্রেস প্রার্থী। জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। নিউমোনিয়ার শিকার তৃণমূল প্রার্থী। ফুসফুসের ডান দিকে ধরা পড়েছে সংক্রমণ।
বেসরকারি হাসপাতালে ভর্তি তৃণমূল কংগ্রেস প্রার্থী। জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম। ভোট এলেই অস্থায়ী কাঠের সেতুর জায়গায় স্থায়ী সেতুর প্রতিশ্রুতি মেলে, কিন্তু ভোট ফুরলেই প্রতিশ্রুতি আর পূরণ হয় না। সেই অস্থায়ী সেতু পারাপারের সময় ঝড়ের দাপটে নিচে পড়ল তৃণমূল নেতার গাড়ি, আর দুর্ঘটনার পরই স্থায়ী সেতুর দাবিতে আরও একবার সরব হলেন স্থানীয় বাসিন্দারা। পূর্ব বর্ধমানের জামালপুর এলাকার অমরপুরের ঘটনা। স্থায়ী সেতুর কাজ শুরু না হলে 8টি গ্রামের বাসিন্দারা এবার ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন। 14 জন বিজেপি নেতার বিরুদ্ধে বেআইনি আগ্নেয়াস্ত্র মামলা। মালদায় ধর্মীয় মিছিলে বেআইনি অস্ত্র রাখার অভিযোগ 14 জনকে চিহ্নিত করে গ্রেফতার করেছে পুলিশ। মিথ্যা মামলায় নেতাদের ফাঁসানো হচ্ছে অভিযোগ বিজেপির। বুথ স্তরে প্রচার রুখতেই তৃণমূলের চক্রান্ত বলে অভিযোগ বিজেপির। ঠোঁট কাটা এখন এ পর্যন্তই।